আমি খুব সহজ করে যদি বলি তাহলে বাজেটের একটা দর্শন থাকে। এখন যদি আপনি হিসাব করেন, দেখেন আগের যে সরকার ছিল, মাঝে যে সরকার ছিল, এখন যে সরকার আছে, তার যে বিরোধী দল আছে, তা একটা অর্থনীতির তো একটা গতিমুখ আছে। তা দেখবেন যে তার যে ফান্ডামেন্টাল দর্শন মুক্তবাজার, সেই দর্শন কিন্তু ঠিকই একই। তাহলে সেই দর্শনের মোড়কেই একটা বাজেট উত্থাপিত হলো। আমরা সবাই হাওয়াই মিঠাই জিনিসটা দেখতে চাই, দেখতে খুব সুন্দর, রঙিন, মানে খুবই লোভনীয়, ওটা খেতে ইচ্ছে করে, কিন্তু আপনি মুখে দেওয়ার সাথে 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 মিলিয়ে যাবে এবং এটা কোনো ইম্প্যাক্ট আদৌ ওই যিনি এটা খাচ্ছেন তিনি পাচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। দেশের ইতিহাসে আগামী বছর আরো বড় বাজেট হবে, এটাই হয়। ব্যাংক খাতে যে অস্থিরতা, সেই অস্থিরতা থেকে ব্যাংকগুলিকে বেইল আউট করার জন্য অথবা এই যে আমানতদাররা টাকা আমানতদারকে টাকা ফেরত দেওয়ার জন্য প্রভিশন রাখা বাজেটে আসলে সেরকম কিছু নাই। হয়তো সেটা থোক বরাদ্দ থেকে সরকার। জনাব রহিম হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখলাম যে বাজেট নিয়ে বাম রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে তারা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে এই বাজেট কথার ফুলঝুরি ও রাজনৈতিক চমকবাজি, বড় ফাঁপা বাজেট, বৈষম্য বাড়বে। আপনার দৃষ্টিকোণ থেকে কেমন হলো বাজেট? প্রথমত এটা আসি, প্রত্যাখ্যান শব্দটা বাদ দিয়ে বাকি যেটা বলেছেন ঠিক আছে। কারণ একটা বাজেট, একটা সরকার এখন আছে, সে বাজেট করেছে, সে ব্যাপারে আমাদের কথাগুলোকে আমরা পরিষ্কার করে বলেছি। তা আমি জাস্ট বেশি ভূমিকা না, ছোট করে বলি। দেখেন এইবারের বাজেট যারা পেশ করলো, তার যদি আপনি পেছনের দিকে একটু ফিরি, তার একটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন একটা সংগ্রাম করেছি একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, এবং সেইখানে দেশের উন্নয়নের সাথে লুটপাট নানা ধরনের ঘটনাবলী ছিল, সেটা আমরা জানি। ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ, বড় বড় প্রকল্প, যেটা আমরা সমালোচনা করেছি। এরপর একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেইখানে তার থেকে কোনো উন্নয়ন ঘটে নাই, বরঞ্চ আরো অবনতির কাজটা দেখলাম। তার প্রেক্ষিতে একটা নির্বাচন, নানা প্রশ্ন থাকলে এই নির্বাচন নিয়ে একটা সরকার তার বাজেটটা পেশ করলো। তো এখন আমাকে যদি বলেন, আমি খুব সহজ করে যদি বলি, তাহলে বাজেটের একটা দর্শন থাকে। এখন যদি আপনি হিসাব করেন, দেখেন আগের যে সরকার ছিল, মাঝে যে সরকার ছিল, এখন যে সরকার আছে, তার যে বিরোধী দল আছে, তা একটা অর্থনীতির তো একটা গতিমুখ আছে। তা দেখবেন যে তার যে ফান্ডামেন্টাল দর্শন মুক্তবাজার, সেই দর্শন কিন্তু ঠিকই একই। তাহলে সেই দর্শনের মোড়কেই একটা বাজেট উত্থাপিত হলো। সুতরাং এর কাছ থেকে আমাদের দিক থেকে খুব একটা যে প্রত্যাশা করছি এমনটি না, কিন্তু একটা ধারণা অনেকের মধ্যে হওয়াটা অস্বাভাবিক না, যে অভিজ্ঞতায় থেকে তো আমরা শিখছি অনেক কিছু। সেই অভিজ্ঞতা থেকে যে শিখলাম, সেইখান থেকে কতগুলো অগ্রগতি কিছু ঘটলো কিনা। কিন্তু আমাকে এবার যদি কুইক কমেন্ট করতে বলেন, প্রথম কথা হচ্ছে বাজেটে দেখবেন অনেক কথার ফুলঝুরি আছে। আপনি চোখের সামনে দেখলে কতগুলো তো পজিটিভ দিক চোখের সামনে দেখবেন, যারা 65 বছরের ঊর্ধ্বে বিনা পয়সায় ট্রেনে পড়তে পারবেন। আপনি কি চাল অনেকের দাম কমে যাবে, এরকম এই ধরনের কিন্তু অনেকগুলো বিষয় আছে। পত্রিকায় ছাপছে যে 60টা জিনিসের দাম কমবে, এরকম একটা জায়গায়। আমি অন্য আলোচনায় পড়ে যাই। এই জায়গাটায় থেকে যদি এবার আসি, দেখেন আমরা আমি আমার 80-র দশকের কথা বলতে আমার ধারণার একটা, তুষার ভাইও উনার মনে করতে পারবেন যে আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম, এই বাজেটটা হলে তখন রেডিও কানে নিয়ে বসে থাকতাম, কোন কোন জিনিসের দাম বাড়লো কমলো। কিন্তু অনেকদিন ধরে মজার ঘটনা বাংলাদেশে ঘটছে, দামগুলো আগেই বাড়িয়ে দেয়, দাম বাড়ানোর বিষয়টা থাকে না। এখন এই যেসব জিনিসের দাম বললো যে এগুলো কমবে, দাম তো অলরেডি বাড়িয়ে দিয়েছে। সুতরাং বাড়ানো কমানো কিন্তু এখন আর এই বাজেটের উপরে নির্ভর করে না। এরা খুবই বুদ্ধিমান যারা এগুলো করে, তারা আগে থেকেই এই কাজগুলো করে। সুতরাং ওইটা কিন্তু প্রধান এজেন্ডার মধ্যে আমি দেখতে পাই না। এবার আসি একটা কথা বলে, দেখেন 10 লক্ষের মধ্যে একটা প্রথম বলছে সবার জন্য উন্নয়ন। আর এইবারের যে আন্দোলন আমরা করলাম, তার মধ্যে একটা ছিল গণতন্ত্র এবং হচ্ছে বৈষম্যহীনতার কথা। তা আপনি আমাকে বোঝান তো, যে অন্তত পক্ষে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার মতো বাস্তব, মুদ্রাস্ফীতি যেখানে চলে গেছে প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি, তারা যেটা ঘোষণা করলো, বিশ্বব্যাংক এটা এগ্রি করছে না। তাদের পেয়ারের বিশ্বব্যাংক, আমরা যার বিরোধিতা করি, তারা এগ্রি করে না। তাহলে এই জায়গা থেকে তারা কমাতে পারবে? কর্মসংস্থান, এইবারের বাজেটে সুনির্দিষ্ট করে কর্মসংস্থানের কোন ক্ষেত্রটা আমরা দেখলাম? তাহলে আপনি যে ফান্ডামেন্টাল জায়গাটা, এই আমি অন্য জায়গা বাদ দিলাম, আমি বলছি এই দুইটা জায়গা যদি না করতে পারে, তাহলে বাজেট অনেক বড় টাকার হলো, অনেক বড় ঘাটতি বাজেট হলো। আলটিমেটলি আপনাকে কিন্তু দেখা গেল নানাভাবে করের বোঝা চাপিয়েই
এই কাজগুলো করতে হবে, কিন্তু এইখানে অনেকগুলো পজিটিভ কথাবার্তার এই জায়গাগুলো যে নাই আমি তা বলছি না, কিন্তু তার ফান্ডামেন্টাল জায়গাটায় আমরা দেখছি যে সংকট, তাতে কথার ফুলঝুরি যেমন আছে, এখানে দুর্নীতি প্রতিরোধ, এইখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং হচ্ছে কর্মসংস্থানের সুনির্দিষ্ট লক্ষ্য এবং পুরো অর্থনীতির যে বৈষম্য মুক্তির যে জায়গা, তার কোনো বিষয়গুলো আমি দেখছি না। এবং আমি বলেছি যে পুরনো দর্শনেই এই বাজেট হয়েছে বলেই আমি দেখতে পাচ্ছি। সরওয়ার তুষার, এনসিপি ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে বাজেট নিয়ে। আপনারা বলছেন বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। আমরা যেমনটি জানি যে সরকার এবার 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে, কতটা বাস্তব? এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আমরা কতগুলো সিমটম বা প্রবণতা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে তাৎক্ষণিক একটা বাহবা কুড়ানোর দিকে তাদের মনোযোগ এবং অনেক শব্দের ফুলঝুরি, যেমন বাজেটের ক্ষেত্রে বলা হচ্ছে যে সৃজনশীল অর্থনীতি, তারপরে আপনার আরও সুন্দর সুন্দর অনেক কথা। কিন্তু যেটা বাস্তবতা, আমি কয়েকটা ফিগার শুধু বললেই আমার ধারণা স্পষ্ট হবে। তার আগে বলি যে আমরা সবাই হাওয়াই মিঠাই জিনিসটা দেখতে চাই, দেখতে খুব সুন্দর, রঙিন, মানে খুবই লোভনীয়, ওটা খেতে ইচ্ছে করে, কিন্তু আপনি মুখে দেওয়ার সাথে 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 মিলিয়ে যাবে এবং এটার কোনো ইম্প্যাক্ট আদৌ ওই যিনি এটা খাচ্ছেন তিনি পাচ্ছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই বাজেট সম্পর্কে এরকম একটা কথা বলা যাবে যেটা একটা হাওয়াই মিঠাই বাজেট টাইপের, কতগুলো ফিগার আছে, কতগুলো আলোচনা আছে, কতগুলো শব্দ আছে, কিন্তু আসলে যেগুলো মূল লক্ষ্য, যেমন ধরুন অর্থনৈতিক সংস্কার, বিএনপি তার 31 দফার মধ্যে বলেছে যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করবে। ব্যাংকিং সংস্কার না করার কারণে আপনি আইএমএফ সহ যাদের কাছ থেকে আপনি ঋণ চান তাদের কাছ থেকে আপনি ঋণ পান নাই। এনবিআর সংস্কার না করার কারণে আপনি লোন পান নাই, যেটা 2023 সাল থেকে আমাদের যে লোন কর্মসূচি ছিল সেখান থেকে শেষ 2 ধাপের লোন কিন্তু গভর্নমেন্ট পায় নাই এই ব্যাকস্লাইডিংগুলোর কারণে। এখন কর্মসংস্থান, বিনিয়োগ এবং সংস্কার, এই 3টা হওয়া উচিত ছিল এবারের বাজেটের প্রধান লক্ষ্য। এবং বিএনপি সরকারও, অর্থমন্ত্রী বারবার বলেছেন, বিএনপিও বলেছে নির্বাচনের আগে যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে আগামী 1.5 বছরের মধ্যে। অলরেডি 4 মাস কিন্তু হয়ে গেছে। তো এইটাকে মাথায় রেখে যদি আমরা এই যে লক্ষ্যগুলোর কথা বলা হয়েছে, সামাজিক সুরক্ষা, ওয়েলফেয়ার স্টেট, সেই লক্ষ্যগুলোর সাপেক্ষে আমরা বাজেটটাকে বিশ্লেষণ করতে পারি। ফিগারগুলো বলাটাই যথেষ্ট। যেমন টোটাল বাজেটটা হচ্ছে 9,38,000 কোটি টাকার, যেটা বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ। প্রত্যেকবারই বাজেটে আগের বছরের তুলনায় কিছুটা বাড়বে, কিন্তু সেই বাড়ারও আবার একটা আমরা অন্তর্বর্তী সরকার সময় অবশ্য কিছুটা কমেছিল আগের বছর তুলনায়। এবার 17% জাম্প, এটা হচ্ছে 1 নম্বর কথা। যৌক্তিকতা বিবেচনায় বেড়েছে কিনা সেটাই বলছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই 9,38,000 কোটি টাকার মধ্যে আপনি বাজেটের স্পেন্ডিংটা 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পরিচালন ব্যয়, একটা হচ্ছে উন্নয়ন ব্যয়। পরিচালন ব্যয়টা সাধারণত অনুৎপাদনশীল ব্যয় এবং এটা সাধারণত যে কোনো গভর্নমেন্টের চেষ্টা থাকে যতটা সম্ভব কমিয়ে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর দিকেই মনোযোগ দেওয়াটা উচিত। কিন্তু এই বাজেটে আপনি দেখবেন যেটা মানে প্রায় পিলে চমকানোর মতো, 9,38,000 কোটি টাকার বাজেটে 6,38,000 কোটি টাকা হচ্ছে পরিচালন ব্যয়, 3 লক্ষ কোটি টাকা হচ্ছে উন্নয়ন ব্যয়। তার মানে উন্নয়ন ব্যয়ের 2 গুণের বেশি হচ্ছে আপনার পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় ধরা হয়েছে 66.3%। হ্যাঁ, তার মানে কি 2/3 বেশি, 2/3 বেশি। আমি যেটা বললাম 6,38,000 কোটি টাকা। আচ্ছা, এবার উন্নয়ন ব্যয় আসে, উন্নয়ন ব্যয় তো 3 লক্ষ কোটি টাকা। এই উন্নয়ন ব্যয়টা কিভাবে খরচ হবে? উন্নয়ন ব্যয়ের মধ্যে আবার 2টো ভাগ করা আছে, একটা থোক বরাদ্দ আর একটা বিভিন্ন প্রকল্প ভিত্তিক অবকাঠামো বা ইত্যাদির খরচ। তো থোক বরাদ্দটা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দেয়া হবে। এই 3 লক্ষ কোটি টাকার মধ্যে থোক বরাদ্দ কত? 1,70,000 কোটি টাকা। 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ। আগের অর্থ বছরের থোক বরাদ্দ কত ছিল? আগের অর্থ বছরের থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা, তার আগের বছর থোক বরাদ্দ ছিল 11,000 কোটি টাকা। মানে আপনি থোক বরাদ্দে 17 গুণ এবার জাম্প করলেন, কি বিবেচনায়? আচ্ছা, এখন থোক বরাদ্দ নিয়ে যেটা প্রবলেম, এটা সবসময় আমরা কিছুদিন আগে বরাদ্দ টরাদ্দ নিয়ে অনেক আলোচনা শুনলাম। থোক বরাদ্দ সবসময় পলিটিসাইজেশনের ঝুঁকি থাকে, যে আপনি এটা কি রাজনৈতিক বিবেচনা খরচ করবেন কি না, কোনটা কোন খাতে খরচ করবেন সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না বা বোঝা যায় না, অনেক সময় এটা সরকারের মর্জি মাফিক হয়ে থাকে। তাহলে এই রকম হচ্ছে, এইটা হলো। এবং আপনার রাজস্ব ঘাটতি হচ্ছে এই মুহূর্তে, মানে এই বাজেটে 2.5 লক্ষ কোটি টাকা।
এবং আপনারা জানেন যে এনবিআর একটা টার্গেট সেট করেছে যে রাজস্ব উত্তোলন করবে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যেটা আসলে আনরিয়েলিস্টিক। আপনি এইটাই প্রশ্নটা করছেন আনরিয়েলিস্টিক কেন? কারণ আমাদের এখানে আমরা সাধারণত হিস্টোরিক্যালি কি দেখি, আগের বছরের তুলনায় পরের বছরে রাজস্ব প্রবৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড কত? 27% হচ্ছে বাংলাদেশ ইতিহাসে আগের বছরের তুলনায় পরের বছরে রাজস্ব কালেকশনের প্রবৃদ্ধির হার। এবার আপনাকে 45% হচ্ছে বাড়াতে হচ্ছে, মানে যদি আপনি 6,95,000 কোটি টাকা তুলতে চান তাহলে আপনাকে আগের বছরের যে রেভিনিউ কালেকশন তার তুলনায় 45% আপনাকে বাড়াতে হবে, যেটা মানে এখনই আমরা বলে দিতে পারি যে এটা আসলে অসম্ভব একটা ব্যাপার হবে। তাহলে আপনি কি করবেন? আপনি ব্যাংক লোনের দিকে যাবেন। ব্যাংক লোন দুই ধরনের ব্যাংক লোন হতে পারে। একটা হচ্ছে মানে আপনাকে তো শেষ পর্যন্ত টাকাটা পেতে হবে, তো টাকাটা পেতে হলে কি হবে, যখন আপনি ধরেন 7 মাস কিংবা 8 মাস হবে একটা অর্থ বছরে, তখন আপনি দেখবেন হায় কিছুই তো হয় নাই, তখন আপনি প্রায় ডেসপারেট হয়ে ব্যাংক লোনের দিকে যাবেন। ব্যাংক লোন হলো দুই ব্যাংক লোন, একটা আপনি বৈদেশিক ঋণের দিকে যেতে পারেন, আর একটা অভ্যন্তরীণ ঋণের দিকে যেতে পারেন। এই দুইভাবে আপনি ঋণ ব্যাপারটা ম্যানেজ করবেন। অভ্যন্তরীণ ঋণ ব্যাংক থেকে আপনি মানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এটার মানে হচ্ছে ব্যাংকগুলো যদি দেখে যে সরকার অলরেডি, তারা জানে যে সরকার আমাদের কাছ থেকে লোন নেবে বছরে 1,12,000 কোটি টাকা, এই ব্যাংকগুলো কিন্তু বেসরকারি খাতে তাদের যে ঋণ কিংবা বিনিয়োগ করার যে প্রবণতা সেটা কমিয়ে দেবে, কারণ ওইটার তুলনায় এটা অনেক আরামদায়ক। এবং এর ফলে কি হবে, আপনার বেসরকারি খাত কিন্তু আরো স্কুইজ করবে, আরো সংকুচিত হয়ে আসবে। আপনি বলেছেন আপনি 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চান, ইতিমধ্যেই কিন্তু সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেছে যে বাজেটে ব্যাংক ঋণ নির্ভরতা বাড়লে বেসরকারি খাতে ঋণ সংকোচনের ঝুঁকি তৈরি হবে। হ্যাঁ, এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমবে, কর্মসংস্থান কমবে। তাহলে আপনি 1 কোটি কর্মসংস্থান কিভাবে তৈরি করবেন? এর পাশাপাশি ঋণের যেটা সমস্যা, একটা দুষ্টচক্রের কথা আমরা সবাই জানি। আপনি ঋণ নেবেন, আপনাকে সুদ পরিশোধ করতে হবে। যেমন গত অর্থ বছরে সম্ভবত 1 লক্ষ কোটি টাকা সুদ পরিশোধ করতে হয়েছে, শুধু সুদ পরিশোধ করতে হয়েছে 1 লক্ষ কোটি টাকা। তাহলে সেই সুদ পরিশোধ করতে গিয়ে আপনি আবার লোন নেবেন, আবার লোন থেকে আবারও সুদ পরিশোধ করতে হবে। এই পাকচক্রে তো আপনি পড়ে যাচ্ছেন। ফলে সার্বিকভাবে আপনি দেখাতে পারবেন যে অমুক খাতে এবার একটু ব্যয় কমেছে, তমুক খাতে ব্যয় বেড়েছে, কিন্তু যেটা মোটা দাগে আমরা যে এই অ্যালোকেশনটা দেখলাম, যেভাবে এটা ম্যানেজ করা হবে, সেইটা আসলে আপনার উচিত ছিল বা কর্তব্য ছিল, ঔচিত্য ছিল সরকারের ব্যয় সংকোচন, যাতে করে জনগণকে ব্যয় সংকোচনের দিকে না যেতে হয়। কিন্তু এখন এই ধরনের বাজেটের কারণে এই করের বোঝায় আপনি একটা অ্যাগ্রেসিভ ট্যাক্সিং এর মধ্যেই যাবেন কিছুদিন, কারণ বলা হয়েছে অলরেডি যে ভ্যাট, একেবারে ভ্যাটের যে নেট, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছ থেকে অগ্রিম করের একটা প্রস্তাবনা করা হয়েছে, যার মানে হচ্ছে আপনি যদি 11,000 টাকার পণ্য সরবরাহ করেন বা পণ্য কেনেন, তাহলে ওই ব্যবসায়ীকে 2 টাকা অগ্রিম ট্যাক্স দিতে হবে, যেটা পরে সমন্বয় করা হবে। এখন এর মানে হচ্ছে গভর্নমেন্টের এই উচ্চাভিলাষী বাজারের কারণে জনগণ কিন্তু আপনার তার বিভিন্ন ব্যয় কিংবা জীবনযাত্রা একটা সংকুচিত করতে বাধ্য হবে, এবং এর ফলে একটা বিপুল অংশের জনগণ যারা সোসাইটির কিংবা ইকোনমির মিড পর্যায়ে থেকে নিচের দিকে থাকে, তারা আসলে নতুন নতুন গরিব হতে থাকবে। ফলে আপনার যেটা লক্ষ্য হওয়ার কথা যে গরিবই হটাবো আমি, সেটা আসলে গরিব হটায় পরিণত হবে। যে আপনার ফলে যেটা হবে যে আমরা যেটা ইদানিং বলা হয়ে থাকে ইকোনমিতে, যে নিউ পুয়ার, যারা কনজাম্পশন নেট থেকে ছিটকে পড়ছে কিংবা কনজাম্পশন নেটের বাইরে চলে যাচ্ছে, এবং এর ফলে নানা ধরনের এক্সক্লুশনের মধ্যে পড়ছে, সেই ঘটনাটাই কিন্তু আমরা আগামী অর্থ বছরে এই বাজেটে দেখতে পাবো। ডাক্তার আব্দুল নূর তুষার, আমাদের দুজন আলোচক বাজেটকে আখ্যা দিয়েছে কথার ফুলছুরি এবং হাওয়াই মিঠাই হিসেবে, এবং আমরা জানি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হলো আজ, কিন্তু সাধারণ মানুষের স্বস্তি মিলবে কি? আপনার বিশ্লেষণ কি বলছেন? দেশের ইতিহাসে বড় না ছোট বাজেট, এটা আসলে একটা রেটরিক। দেশের ইতিহাসে প্রতি বছরই বাড়ে, আগের বছর হচ্ছে বাজেট বেড়ে থাকে, কোনো বিশেষ কারণে যদি কমে গিয়ে থাকে সেটা খুবই একটা রেয়ার ঘটনা। তো দেশের ইতিহাসে আগামী বছর আরো বড় বাজেট হবে, এটাই হওয়ার কথা। আর কোনো বাজেট বাগাড়ম্বর কিনা এটা প্রমাণিত হয় বাজেট যখন বাস্তবায়িত হতে শুরু করে তখন। তো আমরা যদি 3 মাস পর পর এই বাজেট বাস্তবায়নের হার বিবেচনা করতে থাকি, এই বাজেটে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চিন্তা করা হয়েছে সেটা বিবেচনা করতে থাকি, আমরা যদি ডিসেম্বর পর্যন্ত আয়কর এবং রাজস্ব আদায়ের বিষয়গুলি দেখতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু এখানে উচ্চাভিলাষ আর কতটুকু বাস্তবতা। তবে কিছু কিছু জায়গাতে এই বাজেটে ভালো কাজ হয়েছে, যেমন একটা হচ্ছে ফ্রিল্যান্সারদের যে বিদেশ থেকে ডলার আসে, এবং ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, বিভিন্ন জায়গায় যে বৈদেশিক মুদ্রায় কন্টেন্ট যারা বানান তারা আয় করেন, এইটাকে করের সুবিধা দেওয়া হয়েছে।
তারপরে কর্মুক্ত আয়ের সীমা একটু বাড়ানো হয়েছে, তাতে করে হয়তো নিম্ন আয়ের লোকজন যারা তাদের একটু সুবিধা হবে। তবে এই যেভাবে কর্মুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে এটা না মুদ্রাস্ফীতির সাথে সম্পর্ক মানে খুব ভালোভাবে সম্পর্কিত, না এটা আসলে যুক্তিসঙ্গত। কেননা গত বছরের তুলনায় যদি এই বছর গড়ে 8 থেকে 10% মুদ্রাস্ফীতি হয়ে থাকে, তাহলে এই 3.5 লাখ টাকা 3,75,000 টাকা হয় না। আসলে 3,50,000 টাকা 10% তো এমনিতেই 35,000 টাকা, 3,85,000 টাকা। তার মানে আসলে কর্মুক্ত আয়ের সীমা কাউকে উপকৃত করবে না। উল্টো যেটা হয়েছে, পরবর্তী স্ল্যাবকে কমিয়ে দেওয়া হয়েছে। তাতে করে যেটা হবে যে পরের স্ল্যাবে যে প্রবেশ করবে সে আসলে আগের চাইতে বেশি কর দিবে। তাই আয়করের সুবিধা খুব একটা মানুষ পাবে না, বরং আয়করের বিষয়টা আসলে আরো বাড়বে। আপনি আয় করলে আরো বেশি কর দিতে হবে। এতে করে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যারা কর দেয় তারা বেশি কর দিবে, আর যারা কর দেয় না তারা আরো কর না দেওয়ার চেষ্টা করবে। এবং এই যে যারা কর দেয় না তাদেরকে করের আওতায় আনার জন্য কিছু কিছু বিষয়ের কথা বলা হয়েছে। যেমন আপনি দেখবেন যে পয়েন্ট অফ সেল যে ইনস্ট্রুমেন্ট আছে, পজ বলে যেটাকে, এইটাকে শুল্কমুক্ত করা হয়েছে। ধারণা করা হয়েছে যে এটা চলে আসলে এটাকে বিভিন্ন জায়গাতে সস্তায় যদি আসে, তাহলে যখন ভ্যাট বা এই কর আদায়ের জন্য দোকান বা বিক্রয়ের জায়গাগুলিতে এটাকে দেওয়া হবে, তখন কর আদায় সহজতর হবে। কিন্তু আসলে ওই যন্ত্রের দাম কমালে কর আদায় সহজতর হয় না। ওই যন্ত্রটা আসলে ব্যবহার করতে মানুষের আগ্রহ বাড়বে কিনা, এটার উপর নির্ভর করে হচ্ছে কর আদায় সহজতর কিনা। তো সেগুলির ক্ষেত্রে আসলে সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে একটা জায়গা প্রশংসা করার মতো, সেটা হচ্ছে কিছু নিত্য প্রয়োজনীয় বিষয়, ঔষধ, এগুলির দাম কমানো হয়েছে। খাবারের করের বিষয় রয়েছে, চাল, ডাল, গম, এগুলার যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, গরম মশলা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মূলত খাদ্যের দামকে নিয়ন্ত্রণে রাখার জন্য শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এবং শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে, এটা এমনিতেই বাড়ার কথা, কেননা মানুষ বাড়ছে, প্রয়োজন বাড়ছে, ঔষধ থেকে শুরু করে সবকিছুর দাম বাড়ছে। ফলে সরকারও তো কিন্তু ঔষধ প্রস্তুত করেন এবং বিক্রয় করেন, এবং সরকার ক্রেতাও। তো এইসব ক্ষেত্রে বাজেট বাড়াতেই হবে, কেননা ডলারের মূল্যের যে সাথে আমাদের টাকার যে সমন্বয়, সেটা অসুবিধার জায়গায় গিয়েছে। জ্বালানি খরচ বেড়েছে, বিদ্যুতের খরচ বেড়েছে। আপনি হাসপাতালগুলিতে এমনিতেই বিদ্যুতের বিল বেশি আসবে, এমনিতেই জ্বালানি খরচ বেশি আসবে, অ্যাম্বুলেন্সের তেল খরচ বেশি আসবে, ভাড়া বেশি আসবে। তো সবকিছু মিলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ারই কথা, কিন্তু ওইটা আমি খুব একটা কিছু মনে করি না। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে হার্টের যে স্টেন্ট, যেটাকে সাধারণ লোকেরা রিং বলে, ওইটার দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে। লেন্স, যেটা বেশি বয়সে প্রায় সকলেরই প্রয়োজন হয়ে পড়ে চোখে ছানি পড়ার কারণে, সেটার দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে। ক্যান্সারের কিছু ঔষধ, সেগুলির দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে। তো এগুলি প্রশংসা পাওয়ার মতো। তবে একটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে যে ব্যাংক খাতে যে অস্থিরতা, সেই অস্থিরতা থেকে ব্যাংকগুলিকে বেইল আউট করার জন্য, অথবা এই যে আমানতদাররা টাকা পাচ্ছেন না, আমানতদারদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য প্রভিশন রাখা বাজেটে আসলে সেরকম কিছু নাই। হয়তো সেটা থোক বরাদ্দ থেকে সরকার চিন্তা করবেন। ব্যাংক পুনর্গঠনে আমরা দেখছি 36,706 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের টাকায় দুর্বল ব্যাংক উদ্ধার করা কি ন্যায়সঙ্গত? এই ব্যাংকগুলির প্রথমে যেটা করা উচিত, মালিক পক্ষের কাছ থেকে মালিকানা কেড়ে নেওয়া উচিত। এরা চালাতে পারেন না এই ব্যাংক, এদের ব্যাংক চালানোর কোনো দক্ষতা নাই। ফলে আমি মনে করি এই ব্যাংকের এই ফেইল্ড মালিক, যারা জনগণের টাকা নিয়ে লুটপাট করেছেন, লুটপাট হতে দিয়েছেন, এদের সকলকে এই সব ব্যাংকগুলি থেকে বের করে দেওয়া উচিত, এবং তাদের কাছ থেকে ব্যাংক সরিয়ে নিয়ে এই ব্যাংকগুলি মালিকানায় পরিবর্তন এনে এফিশিয়েন্ট লোকজন দিয়ে এটা চালানো উচিত। মালিক একই থাকবেন, আমরা আমাদের পয়সা দিয়ে মালিকদেরকে উদ্ধার করবো। একবার আমাদের টাকা চুরি করলো, আবার এখন আমাদের টাকা দিয়ে ব্যাংকটা উদ্ধার করবে, তারপর ওনারাই মালিক থাকবেন। এটা কোনোভাবেই হতে পারে না, এটা একদম ঠিক না। এটা যাতে না হয়, এটা আমরা আশা করি সাধারণ মানুষ হিসেবে। আমাদের কষ্টার্জিত টাকা পয়সা যারা লুটপাট করেছেন, এদের বিচারের ব্যবস্থা একই সাথে করা দরকার। করের ক্ষেত্রে একটা সুবিধা আনা হয়েছে যে আপনি সেপ্টেম্বরের মধ্যে কর দিয়ে দিলে 5% রেয়াত পাওয়ার একটা কথা বলা হয়েছে, তাতে করে মানুষ যাতে উৎসাহী হয় কর প্রদান করার জন্য, এটা বলা হয়েছে। তবে করের ক্ষেত্রে আবার ব্যক্তি শ্রেণীর করদাতার স্ল্যাব 30% পর্যন্ত চলে গিয়েছে, এবং সেইখানে আয়ের যে বিষয়টি রয়েছে সেটা বিবেচনা আনা হচ্ছে। বেশি আয় করবেন, বেশি কর দিবেন। আব্দুল লতিফ স্যার, প্রত্যেকবার আমরা দেখি যে পরোক্ষ কর বাড়ে। পরোক্ষ কর তো আসলে নিম্ন আয়ের মানুষের উপরও সমানভাবে চাপ সৃষ্টি করে। প্রত্যক্ষ কর বাড়াতে কি করো? মূল্যস্ফীতি কমানোর জন্য আসলে যে অবস্থা বাংলাদেশে বিরাজ করা দরকার, বাংলাদেশের অর্থনীতি সেই রকম ক্লাসিক্যাল পুঁজিবাদী অর্থনীতি না। আমি অর্থনীতির লোক না, কিন্তু আমি যেটা বুঝি যে মূল্যস্ফীতি কমানোর জন্য উন্নত দেশগুলি যেগুলি করে থাকে, যেটা হচ্ছে তারা মুদ্রা সংকোচন করে, তারা ঋণ প্রবাহ সংকুচিত করে, এরকম কাজ করে। তখন দেখা যায় মানুষের ভোগের প্রবণতা কমে, তখন মূল্যস্ফীতি কমে আসে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আমরা ক্রেডিট কার্ড নির্ভর অর্থনীতি না, আমরা কিন্তু ঋণ করে
খরচ করি না, যে কারণে আমাদের এখানে এই কাজগুলি খুব একটা আমাদেরকে সুফল দেয় না। পাশাপাশি আমাদের কনজিউমার ইকোনমি কিন্তু ওইভাবে তৈরিও হয়নি, তো যার ফলে আমাদের এখানে এই ঘটনাটা ঘটে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি মূল্যস্ফীতি কমাবেন, কিন্তু আপনি 32,000 কোটি টাকা ব্যাংকগুলিকে দিবেন বেইল আউট করতে, তো এই টাকা কোত্থেকে দিবেন? এটাকে আয় করে দিবেন নাকি এটা ছাপিয়ে দিবেন? এটা চিন্তা করতে হবে না। ছাপিয়ে দিলে পরে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়বে। তারপরে আপনি যে 35,000 কোটি টাকা বেতন দিতে শুরু করবেন, শুরুতেই তো আপনি এই টাকাটা আপনার হাতে নাই, আসলে রাজস্ব আয় হবে, তারপর আপনি 35,000 কোটি টাকা খরচ করবেন। তার মানে একদম শুরুতে অর্থের যে চাপ এসে হাজির হবে, সেই অর্থের চাপ মোকাবেলা করতে গেলে সরকারকে কিছু টাকা ছাপাতে হতে পারে। তো ছাপানো টাকা বাজারে চলে আসলে এমনিতেই মূল্যস্ফীতি হয়। তার মধ্যে হচ্ছে বেতন বাড়িয়ে দিলে এইভাবে একটা অংশের বেতন বাড়বে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে, বেসরকারি লোকদেরকে আয় বাড়বে। ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সাথে সাথে মুদ্রাস্ফীতি যেটা হবে সেটার পুরো ভার এসে পড়বে বেসরকারি আয়ের লোকদের উপরে। বেসরকারি প্রতিষ্ঠানগুলি কি তাদের বেতন একইভাবে বাড়াতে পারবে? এটা একটা বড় প্রশ্ন, সেইগুলোর উত্তর আসলে আমাদেরকে খুঁজতে হবে। সরকার নিজে ব্যাংক থেকে অনেক ঋণ নিবে বলেছে, ব্যাংক থেকে সরকারি যদি ঋণ নেয় তাহলে বেসরকারি ঋণ প্রবাহ সংকুচিত হবে। এদিকে শেয়ার মার্কেট তো গুবলেট অবস্থা, শেয়ার মার্কেটে কিচ্ছু নাই, তো শেয়ার মার্কেট থেকেও পুঁজি পাবে না বিনিয়োগ যারা কোম্পানি বানায় তারা, অর্থাৎ ব্যক্তির বিনিয়োগ সংকুচিত হয়ে আসবে। ব্যক্তির বিনিয়োগ সংকুচিত হয়ে আসলে তাহলে কি করে নতুন করদাতা আপনি পাবেন? নতুন চাকরি কোথা থেকে তৈরি হবে? আরেকটা বিষয় আমরা শুনেছি যে বা বলা হয়েছে যে 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবেই হবে। সরকারি 5 লক্ষ কর্মসংস্থান মানে 5 লাখ সরকারি পদ বা 5 লাখ লোককে সরকারের বিভিন্ন জায়গাতে কর্মসংস্থান করা। সরকার যদি একটা দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার হয়ে যায় তাহলে কিন্তু আসলে একটা দেশের অর্থনীতির বিপদ। মুক্তবাজার অর্থনীতি কিংবা পুঁজিবাদী অর্থনীতি একটা বড় জায়গা হচ্ছে সরকার থাকবে হচ্ছে প্যাসিভ রোলে। সরকার এমন একটা পরিবেশ তৈরি করবে যে সাধারণ মানুষ বিনিয়োগ করবে, চাকরি তৈরি হবে, বাজার নিজেকে বড় করতে থাকবে, বাজার নিজেকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেই জায়গাতে যদি সরকার নিজেই সবচেয়ে বড় এমপ্লয়ার হয়ে যান তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে আমাদের সমস্ত করের টাকা বলেন আর যা কিছু বলেন, আমাদের বেসরকারি লোকদের আয়ের টাকা বলেন, এই সমস্ত কিছু যাবে হচ্ছে সরকার পাল্টে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল তুষার। সরওয়ার তুষার, প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ ফেললো। আমরা দেখলাম যে আবাসন খাতের জন্য এই সুযোগ রাখা হয়েছে অর্থ বিলে, কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা তো প্রতি বছরই করা হয় এবং এটার একটা যুক্তি দেখানো হয় যে এতে করে অর্থনীতির জন্য ভালো হবে। এরকম বিতর্কিত সিদ্ধান্ত সরকার কিন্তু আরও নিয়েছে। আজকেই যেমন একটা জিনিস নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, শুধু আলোচনা হচ্ছে কোনটার দাম বেড়েছে কোনটার দাম কমেছে। একটা যেটা গুরুতর পরিবর্তন আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভ্যাট আইনটা সরকার সংশোধন করেছে। ভ্যাট আইন সংশোধন করে সেটা 122 ধারার মধ্যে একটা কথা বলা হয়েছে যে ধরেন বিভিন্ন কোম্পানির, বড় বড় কোম্পানির যে আপনার ভ্যাট ফাঁকি থাকে, এনবিআর সাপোজ একটা কোম্পানির বিরুদ্ধে 500 কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ পেল, এটা কিন্তু তদন্ত চলছে এস আলমের বিরুদ্ধে এই মুহূর্তে। তো তখন এক্সিস্টিং যে আইন সেটাতে হচ্ছে আপনাকে 500 কোটি টাকা যদি আপনার বিরুদ্ধে থাকে, অভিযোগ থাকে ফাঁকি দেওয়ার, তাহলে আপনাকে 10% জমা দিতে হবে যখন তদন্ত চলবে তখন। তার মানে 500 কোটি 10% হচ্ছে 50 কোটি। এটা এবার আইনে 1%-এ নামিয়ে আনা হয়েছে, মানে আপনাকে 1% জমা দিতে হবে। দ্যাট ইজ এখন এটা 5 কোটি বা এরকমে চলে আসবে। এখন এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, বা সরকারি সন্দেহটা তৈরি করছে যে এটা আসলে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। আবার বলা হচ্ছে যে এই আইনটা আবারও সংশোধন হবে পরবর্তীতে, ফলে পরবর্তীতে আবার 1% থেকে 10% চলে যেতে পারে। তাহলে এই যে মধ্যবর্তী সময়ে আপনি 10% থেকে 1% যেটা জমা, যে আপনাকে জমা দিতে হবে এই পরিমাণ টাকা, এটা কমিয়ে আনছেন কাউকে সুবিধা দিতে, সেরকম কিন্তু মনে হচ্ছে। ফলে এর পাশাপাশি যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম যে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এটা খুব দ্রুত এক্সিকিউট হবে, এটার একটা ইম্প্যাক্ট পড়বে। এছাড়া ব্যাংকগুলোকে যেভাবে বেইল আউট করার একটা দেখা যাচ্ছে, ব্যাংক খাতে সরকার, শুধু তো ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এটা আমাদের দেশে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে যে কেউ কেউ মনে করছেন যে এটা হচ্ছে মৌলবাদকে দমন করার একটা রাস্তা, যেটা একটা কুখ্যাত তত্ত্ব জনাব আবুল বারাকাত দিয়ে গিয়েছিলেন, সেটারই একটা আমরা মহড়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এটা অ্যাবসলিউটলি আননেসেসারি। এবং ব্যাংকারদের, বিভিন্ন ব্যাংকের যারা এমডি, গতকালও তারা গভর্নরের সাথে দেখা করে এসে কিন্তু বলেছেন যে এটার কিন্তু ইম্প্যাক্টটা শুধু বা ঘানিটা শুধু ইসলামী ব্যাংক টানবে ব্যাপারটা তা না, এটা সব ব্যাংকেই এই অস্থিরতা তৈরি হবে এবং হচ্ছেও কোনো কোনো জায়গায়। যেমন আমরা আজকে খবর পেলাম যে অনেক এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না আপনার ডাচ বাংলা ব্যাংকের। ফলে এই যে একটা, এবং সবচেয়ে বড় যেটা মানে অ্যালার্মিং সেটা হচ্ছে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী ভুল তথ্য দিলেন সংসদে।
আরডিএস প্রকল্পের ব্যাপারে ইসলামী ব্যাংকের, তিনি তো খুব যখন কথা বলেন খুব আত্মবিশ্বাসের সাথে বলেন, ফলে এটাকে অপোজ করা খুব কঠিন, আর সবার কাছে তো সবসময় তথ্য থাকে না। ফলে তিনি বললেন যে 22,000 কোটি টাকা এই নির্বাচনের আগে 22,000 কোটি টাকা নাকি ঋণের নামে নেওয়া হয়েছে, এটা উনি জামায়াতকে ইঙ্গিত করেই বলেছেন, এবং এটা ভোটারদের মধ্যে বিলি করা হয়েছে। অ্যাবসলিউটলি ভুল তথ্য। আমি আপনাকে শুধু কয়েকটা পরিসংখ্যান দিই। 1995 সাল থেকে আজকে পর্যন্ত 2025 সাল পর্যন্ত এই 31 বছরে টোটাল 31 ইয়ারে এই ইসলামী ব্যাংকের এই প্রকল্পের আওতায়, আরডিএস এর আওতায় 66,666 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, অর্থাৎ 67,000 কোটি টাকা। তাহলে আপনি ভেবে দেখেন 31 বছরে 67,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, শুধু 2024-25-এর 1.5 বছরের মধ্যে 22,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, আজকে ইসলামী ব্যাংক তাদের ডাটা প্রকাশ করেছে, সেখানে দেখা গেল যে 2024 সালের ডিসেম্বরের মধ্যে ঋণ প্রবাহ ছিল 58,664 কোটি টাকা, এবং 2025-এ এসে সেটা বেড়েছে 7,999 কোটি টাকা, এবং বেড়েছে আবার তাদের যেটা আপনার ঋণের ফেরত, মানে তারা যে ঋণটা ফেরত পাচ্ছে, ঋণের রিটার্ন, সে এখন সেটা আছে 6,789 কোটি টাকা, মানে 98% হচ্ছে তাদের মানে পে ব্যাক, যেই ঋণ তারা দিচ্ছে তার 98% ফেরত পাচ্ছে। তাহলে আপনি তাহলে ধরেন বলা হচ্ছে যে মহিলাদেরকে নাকি 10,000 টাকা করে দেওয়া হয়েছে ভোটের আগে, তাহলে মহিলাদেরকে যদি 10,000 টাকা দেওয়া হয়, কিভাবে আবার রিটার্নটা 98% হয়? শেষ করি সেটা, তার মানে এই যে অর্থাৎ গত 2 বছরে 22,000 কোটি টাকা ঋণই দেয় না ইসলামী ব্যাংক, তারা আজকে তথ্য প্রকাশ করেছে, কিন্তু আপনি এটা সংসদে কনফিডেন্টলি বলে ফেললেন শুধুমাত্র ওই যে পুরনো এসালামকে আপনি ব্যাংকের মালিকানাটা আবার ফিরিয়ে দিতে চান, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শেয়ার হোল্ডাররা কিভাবে ব্যাংকের মালিক হয়েছে এটা আমাদের দেখার বিষয় না। মানে দিনে দুপুরে যে ডাকাতিটা আওয়ামী লীগ আমলে মাফিয়া স্টাইলে এসালাম করলো, ইসলামী ব্যাংকটা দখলে নিল, এটা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন, এবং অর্থমন্ত্রীও বললেন যে আমরা ওই গ্রাহকদের যারা রহিন হোসেন প্রিন্স, একদিকে সরকার ব্যাংকিং সংস্কারের কথা বলছে, অন্যদিকে আমরা দেখছি যে ইসলামী ব্যাংকে বিশৃঙ্খলা লেগেই আছে। এটি কি বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করবে কিনা? না, বিশ্বাসযোগ্যতার আগে দেখেন ইসলামী ব্যাংক নিয়ে হয়তো এখানে অনেক আলোচনা করতে হয়, আমি সেদিকে যাচ্ছি না। একটা জিনিস সেটা তো পরিষ্কার, ইসলামী ব্যাংক নিয়ে তো প্রশ্ন আছেই, হ্যাঁ, বাংলাদেশের মৌলবাদের অর্থনীতি তো আছেই, এখন না, অনেক আগে থেকে, এবং এইখানে তারা ভিন্নভাবে যে অর্থনৈতিক প্রক্রিয়া করছে সেই অর্থনীতির উপরে দাঁড়িয়ে তার রাজনীতি থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা বিস্তার লাভ করেছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এবং সেটা কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ আছে। যে ইসলামী ব্যাংক, অন্যটা বাদ দেন, আমি ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় যাচ্ছি না, কারণ আমি ওই ধরনের আলোচনার জন্য আসি নাই। সংসদে যেহেতু আমাদের একজন মন্ত্রী বলেছে, নিশ্চয়ই তিনি এটা করুক, কিন্তু দেখেন এই এর আগে জানি আমরা যে এর আগের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা কি করেছে এটা তো জানা আছে, ওটা আমি সময়ের জন্য সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু পরে তো এটা দখল হইলো, কর্মচারী ছাঁটাই হইলো, নিজস্ব লোক হইলো, এবং এখন দেখেন তারা পুরো ব্যাংকিং সংস্কার নিয়ে কথা না বলে শুধু ইসলামী ব্যাংক দখলদারিত্ব রক্ষার জন্যই তারা করছে। তো এই তো স্বার্থের দ্বন্দ্ব চলছে ন্যাচারাল এখানে, সুতরাং এইটা ব্যাংক সংস্কারের সাথে এটা জড়িত না, এবং এইখানে একটা ব্যাংক নিয়ে এই ধরনের জিনিসও আমাদের কাম্য না। পুরো ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য আমাদের কার্যক্রম অগ্রসর করা দরকার বলে মনে করি। আমি এই প্রসঙ্গের মধ্যে একটা কথা বলি, ধরেন এই যে আজকে যে আলোচনা আমরা করছি, আপনি দেখেন আমরা জেনারেলি আমাদের দিক থেকে, বামপন্থীদের দিক থেকে বলি যে আপনি যদি প্রচলিত ব্যবস্থার মধ্যে কতগুলো বাজেট রাখেন, তাহলে প্রথমে আপনার ঠিক করতে হবে যে আপনি কি আমদানি নির্ভর বাজেট, মানে আমদানি নির্ভর জিনিসপত্র বেশি করবেন কিনা, বাংলাদেশ সেটা অ্যালাউ করছে কিনা, আপনি ঋণ নির্ভর বাজেট করবেন কিনা, আপনি বিলাস সামগ্রী আমদানি করবেন কিনা, এইগুলো বিবেচনায় প্রথমে একটা রাখা দরকার। তারপরে আপনি ওই যে ধার করে ঘি খাবেন কিনা বাজেটের, যে তাহলে আমার বাস্তবসম্মত বাজেটের আমাদের বিবেচনায় 1/3 থাকা উচিত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক যে কর্মকাণ্ড আছে সেই জায়গায়, 1/3 থাকা উচিত অবকাঠামো নির্মাণে, আর বাকি 1/3 থাকা উচিত উৎপাদনশীল বিনিয়োগের জায়গাটা। আপনি দেখবেন যে আমাদের এই জায়গায় সেটা থাকে না, এইখানে কতগুলো জনতুষ্টিমূলক কাজ এবং অন্যান্য কাজ কিভাবে করতে পারি সেই কাজ। সেখানে আপনার কাছে আমার একটি প্রশ্ন, রহিন হোসেন প্রিন্স, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারা তো আসলে অর্থনীতির জটিল সূচকগুলো বোঝে না, তারা বাজেটের হিসেব করে আসলে আয় ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো কিনা, সেই সাধারণ মানুষের জনজীবনে কতটা স্বস্তি আনতে পারবে এই বাজেট। একেবারে এইটাই আপনি যেটা বলেছেন সেটাই সাধারণ মানুষ হিসাবে একেবারে সহজ হিসাব করি আমরা এখানে বসেই মিলে যাবে। মানুষের তো প্রকৃত আয় কমে গেছে, দারিদ্র্য সংখ্যা বেড়ে গেছে, কর্মহীনতা অনেক বেড়ে গেছে, এটাই তো। তাহলে আপনাকে কি করতে হবে? মানুষের আয় বাড়াতে হবে, আমি সাধারণ মানুষের কথা বলছি, কাজ দিতে হবে, জিনিসপত্রের দাম, নিত্যপণ্যের সাথে জ্বালানি, সেটাকে সাশ্রয়ী মূল্যে রাখতে হবে।
কিন্তু এই বাজেটে এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পেলাম বা বুঝতে পারলাম, তাতে এ ধরনের আশার কোনো কিছুই দেখছি না। আপনি অঙ্ক করে দেখলে বুঝে যাবেন, জিনিসপত্রের দাম তো একদম বেড়ে গেছে। সুতরাং এখন আপনি এই যে তেলের দাম, অমুক দাম কত কমাবেন, আমি ঠিক মানে এটা অঙ্ক মিলছে না কিন্তু। এবং অতীতের অভিজ্ঞতা কি বলে যে এই ধরনের যখন আপনি কমানোর কথা বলেন, ওটা কিন্তু আপনার যারা ব্যবসায়ী সিন্ডিকেট তারা লাভবান হয়, সাধারণ মানুষের কাছে কিন্তু এটা পড়ে না। আপনি কর্মসংস্থানের উল্লেখযোগ্য ক্ষেত্রের কিন্তু কোনো দেখা মিলবে বলে আমাদের কাছে এটা মনে হচ্ছে না। ন্যূনতম যদি আপনি একটা তাহলে রেশনিং সিস্টেমটা চালু করতেন, ন্যায্য মূল্যের দোকান চালু করতে পারতেন, এবং এই যে কৃষককে যতটুকু প্রণোদনার কথা বলা হচ্ছে, যদি তার উৎপাদন খরচ কমানো এবং তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়ার জন্য আমরা যেটা অনেকদিন ধরে বলে আসছি, ক্রেতা সমবায়, উৎপাদক সমবায় বা সরকারের সরাসরি ভূমিকা, সেই কাজগুলো করার জায়গায় যেতে পারতেন, সেটা করতে পারতেন। জ্বালানিটা একটা বড় ব্যাপার। জ্বালানিতে ঠিকই নবায়নযোগ্যের কথা বলা হয়েছে, কিন্তু অতীত দিনে যে দুষ্কর্মগুলো ছিল, আমরা বলি ভুল নীতি এবং দুর্নীতির উপরে দাঁড়িয়ে করা হয়েছে। সর্বশেষ বিদ্যুতের দাম এবং জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে তারা যে ভূমিকাটি নিল, তাতে করে পুরনো পদ্ধতি পরিবর্তন করে একটু নতুন ধারা এসে জনগণকে স্বস্তি দেবে, এইরকম কোনো কিছু আমরা দেখতে পেলাম না। বাজেটেও কিন্তু তার কোনো প্রতিফলন দেখতে পেলাম না। সুতরাং অধিকাংশ সাধারণ মানুষের সরাসরি উপকারের কিছু দেখা যাচ্ছে বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। সৌরভ তুষার, বাংলাদেশের জ্বালানি খাত ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে উঠেছে এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে সে বিষয়টি বুঝিয়ে দিয়ে গেছে। নতুন বাজেট এই সংকট কাটাতে কতটা সহায়ক হবে? এই সংকট কাটাতে একেবারেই সহায়ক হবে না। আমরা জ্বালানি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা ভর্তুকি দিয়ে দিয়ে কিনে নিয়ে আসবো এবং এখানে দেশে দাম বাড়িয়ে দেব। অনেক ক্ষেত্রে যখন বিশ্ববাজারে দাম কমবে বা স্টেবল থাকবে, তখন আমরা দাম বাড়াবো। এবং এটা কিন্তু ওই যে যখন আমরা লম্বা লাইন দেখেছিলাম, তখন আমরা এই ভুল নীতি সমালোচনা করেছি যে যখন বিশ্ববাজারে দাম বেড়েছে, তখন সরকার দাম ধরে রাখতে গিয়ে একটা কিন্তু ম্যাসাকার করেছে। আপনি চেয়েছেন যে আসলে মানুষকে যেন বেশি দাম না দিতে হয়, কিন্তু ওই যে লম্বা 10-15 ঘন্টার লাইন, এই লাইনের কারণে এই লাইনই আপনার শেষ পর্যন্ত প্রাইসে পরিণত হয়েছে। এর পাশাপাশি চোরাচালানি হয়েছিল, ব্ল্যাক মার্কেটে দেশের তেল সেভেন সিস্টার্সে পাচার হয়েছে, এরকম কথা আমরা শুনেছি, ইত্যাদি জিনিস ঘটেছে। এটা ঘটবে। তার কারণ হচ্ছে যে আপনার এবারের বাজেটেও আপনি দেখবেন যে একটা তো ভিশন থাকতে হবে, একটা তো রোডম্যাপ থাকতে হবে যে কিভাবে আপনি গরিবি কমাবেন বা গরিবি হটাবেন, যেটা আমি একটু আগে বলছিলাম, মানে পভার্টি অ্যালিভিয়েশন। কিন্তু গরিবি হটাও এখন অনেকটা হয়ে গেছে যে গরিব হটাও, মানে গরিবই কিন্তু মানে আপনার দৃষ্টিপাত থেকে চলে যাচ্ছে দূরে, মানে পুয়ার নাই হয়ে যাচ্ছে। তারা কিন্তু নাই এরকম না, কিন্তু তাদের নিয়ে আপনার কোনো কর্মসূচি নাই বাজেটের মধ্যে। ফলে এই যে তাদের যেটা প্রতিদিন ব্যবহার করতে হয়, জ্বালানি, বিদ্যুৎ, সেগুলোর দাম তো ইতিমধ্যে রেকর্ড বৃদ্ধি পেয়েছে এবং এটা ঘানি তাদেরকে টানতে হবে। ফলে সরকারের পলিসির কারণেই কিন্তু তাদেরকে আরো বেশি আপনার তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। অন্যদিকে আপনি কিন্তু এরকম কোনো সরকারি কর্মকর্তাদের তো বেতন বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের আয় বাড়বে কিংবা বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় বাড়বে, সেরকম কোনো প্রণোদনা বা সেরকম কোনো লক্ষণ কিন্তু এই বাজেটে নাই। ফলে তাদের ব্যয় বাড়বে, এদিকে মূল্যস্ফীতি বাড়বে। ফলে তারা বারবার ফ্যামিলি প্যাকের জায়গায় বিভিন্ন আইটেমে ফ্যামিলি প্যাক থেকে আপনার মিনি প্যাকে সরে আসতে বাধ্য হবে এবং তাদের উপর একটা অসম্ভব রকমের অর্থনৈতিক নাভিশ্বাস তৈরি হবে এই বাজেটে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল নূর তুষার। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,991 মেগাওয়াট। এর বিপরীতে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের হিসেব অনুযায়ী সর্বোচ্চ চাহিদা দিন ও রাত মিলিয়ে প্রায় 15,310 মেগাওয়াট। অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ উৎপাদন সক্ষমতা অলস পড়ে রয়েছে। সেই জায়গায় আমরা যেমনটি দেখতে পেলাম যে অলস পড়ে আছে বিদ্যুৎ কেন্দ্র, আরও নির্মাণের পরিকল্পনা করছে সরকার। কেন? এটা আমার ধারণা যে জ্বালানি ডাইভার্সিফাই করার জন্য হয়তো তারা চিন্তা করতে পারেন যে ভিন্ন জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানি অথবা ভিন্ন জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে জ্বালানির একক জ্বালানির উপরে যে চাপ সেটা কমিয়ে আনার জন্য। সেটা যদি করেন সেটা ভুল কিছু না। যেমন এই যে পরমাণু যে চুল্লি, এটার তো একটা দ্বিতীয় স্টেপ হওয়ার কথা এবং সেটা চালু হওয়ার কথা। তারপরে আরো এটার এক্সপ্যানশনের সুযোগ আছে। সরকার যদি সেই সব জায়গাতে বিনিয়োগ করেন সেটা কিন্তু খারাপ কিছু নয়, সেটা বরং ভালো। বিদ্যুতের কিছু কিছু কেন্দ্রে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে আসলে সেটাকে যখন গড় করবেন সরকার বিদ্যুতের, তখন দেখা যাবে বিদ্যুতের যে অতিরিক্ত মূল্য, এটার চাপ হয়তো জনগণের উপরে কমবে। এটা করলে অসুবিধা নাই। তবে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি পড়ে আছে সেগুলিকেও চালু করার চেষ্টা করাটাও আসলে জরুরি। কেননা যতদিন না নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে ততদিন কি লোডশেডিং হবে? এখন কিন্তু লোডশেডিং বেড়েছে, লোড ডিস্ট্রিবিউশন বেড়ে গিয়েছে।
তো এইটা চিন্তা করতে হবে। এটা একটা হচ্ছে রডের দাম বাড়ানো হয়েছে। আপনি একদিকে আপনি বলবেন যে বিনিয়োগ বাড়াতে চান, তাহলে কারখানা তৈরি হবে কি দিয়ে হবে? রড দিয়ে তৈরি হবে। নির্মাণ কাজ করবেন কি দিয়ে তৈরি হবে? রড দিয়ে তৈরি হবে। হাসপাতাল বানানোর কথা বলছেন সরকার, তারপরে বিভিন্ন জায়গাতে জনগণের প্রয়োজনীয় যে অবকাঠামো সেটা নির্মাণের কথা বলছেন, সেটার মূল বিষয় হচ্ছে রড। এটার দাম বাড়িয়ে দেওয়ার আসলে যুক্তি আছে কিনা এটা একটা চিন্তা করতে হবে। ভেপ এবং নিকোটিন পাউচ এটাকে লিগালাইজ করা হয়েছে, এটার উপর কর আদায় করার চেষ্টা করা হয়েছে। তো সেটার কর যথেষ্ট পরিমাণ আসলে বসানো উচিত, কেননা বিষয়টা কিন্তু আসলে বিষাক্ত বিষয়। ফলে এটা যারা ব্যবহার করবেন, ভেপ যারা করবেন, তারা আমার ধারণা যে তারা অবশ্যই ধনী ব্যক্তি বা বেশি পয়সা আছে এরকম, তাদের দামটা এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যেটা যাতে সর্বসাধারণের গ্রহণযোগ্য জায়গায় না থাকে। তা না হলে নিকোটিনের ব্যবহার বেড়ে যাবে। এবং আপনি তামাক খাচ্ছেন না মানেই যে আপনি বিষ খাচ্ছেন না, ব্যাপারটা তা নয়। নিকোটিনও একটা বিষাক্ত বস্তু। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে মধুর দাম বাড়বে, খেজুরের দাম কমবে, এটার মধ্যে কি যুক্তি আছে? হ্যাঁ, এটা জানার কোনো আমি জানি না মধু অপেক্ষা খেজুর উত্তম কিনা, অথবা খেজুর আর মধু দুইটার মধ্যে ব্যালেন্স করা হলো কিনা। এটা একটা বিদেশি মধু যেটা আসে সেটার দাম বাড়বে। খেজুর তো পুরোপুরি বিদেশি, খেজুর তো আমাদের এখানে হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার শিক্ষা বাজেটের একটা পার্সেন্টেজের কথা বলেছেন। বাজেটের আকৃতি বড় হয়ে যাওয়ার কারণে 2% হলেও টাকাটা বেশি, কারণ বাজেটের আকৃতি বেশি। কিন্তু এর আগে অধিক পার্সেন্টেজের বরাদ্দ আমরা দেখেছি অন্য সরকারের সময়। তাহলে পার্সেন্টেজ শুধু না, মানে শুধু টাকার অঙ্কে বাড়া না, পার্সেন্টেজটা বাড়া উচিত ছিল। বিএনপি কিন্তু বলেছিল যে শিক্ষা খাতে তারা 5% বরাদ্দের দিকে যেতে চায়। তাহলে সেটা অন্তত 3% হলে বা 4% হলে আমরা অনেক আশ্বস্ত হতাম, কিন্তু সেটা খুব একটা পার্সেন্টেজ ওয়াইজ আমি শেষ প্রশ্নটি তিনজনের কাছে রাখতে চাই। আমি 2-4 লাইন করে মন্তব্য নিতে চাই। যেমনটি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের প্রকৃত সফলতা নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের উপর। এই বাজেটের আসলে বাস্তবায়নের ঝুঁকিগুলো কি? ডক্টর আব্দুল দুর্দুষর। প্রথম ঝুঁকি হচ্ছে অধিক রাজস্ব আদায় করা। এই রাজস্ব আদায় করতে গেলে আমরা আমেরিকার সঙ্গে একটা চুক্তি করেছি যে আমদানি শুল্ক প্রায় শূন্য আমেরিকার সাথে, অনেক পণ্যে 6000-এর মতো পণ্যে। এবং আমরা এমনিতেই দেখতে পাচ্ছি আমদানি কমে যাচ্ছে। আমদানিকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে, তাতে আমদানি শুল্ক একদিকে কমবে, আরেকদিকে আপনি চাইছেন কর আদায় করবেন, কিন্তু মানুষের চাকরির সংস্থান হচ্ছে না। তাহলে এই কর আদায় করাটা এবং রাজস্ব আদায় করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 6,95,000 কোটি টাকার যে রাজস্ব আদায় টার্গেট নেওয়া হয়েছে, আমরা মনে করি যে এটা অবাস্তব, এটা সম্ভব হবে না। এবং আপনি 6-7 মাস পরেই দেখবেন যে সরকার আবার এটা রিঅ্যাডজাস্ট করার দিকে যাচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এর পাশাপাশি হচ্ছে ঋণ, প্রচুর সরকারকে ঋণের দিকে ঝুঁকতে হবে। এবং এই ঋণের দিকে যেগুলো বৈদেশিক ঋণ, বিশেষত IMF এর ঋণের দিকে কিন্তু সরকার কিন্তু অলরেডি বলেছে $5 বিলিয়ন একটা ঋণ তারা হতে যাচ্ছে। সেখানে IMF যে আরো কঠিন শর্ত দেবে, কারণ এর আগের বার আমরা কিন্তু ফেল করেছি, ফলে এবার আরো কঠিন শর্ত আসবে। সেই কঠিন শর্তের জন্য সেটারও আবার একটা প্রভাব পড়বে। আমি খুব সহজে সংক্ষেপে বলি। প্রথমে এটাকে পুনর্গঠন বিবেচনা করলে এই বড় আকারের একটা সব বাস্তবায়ন চিন্তা পরিত্যাগ করা উচিত, মনে মনে থাকুক থেকে। তাহলে অন্ততপক্ষে সামাজিক সুরক্ষা এবং অন্য যে খাতগুলো আছে, কর্মসংস্থানের যে জায়গাগুলো আছে, সেইটা প্রকৃত ভুক্তভোগীরা যাতে যথাযথভাবে ব্যবহার করতে পারে, দুর্নীতিমুক্তভাবে, স্বজনপ্রীতিমুক্তভাবে। তাহলে আপনি কিছুটা চোখের সামনে কিছুটা হয়তোবা মানুষের কাছে দৃশ্যমান কিছু করতে পারবেন। এর বেশি এবারে প্রত্যাশা করে লাভ হবে বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।